সং ইমাং হচ্ছে যুদ্ধমন্ত্রীর বৈধ মেয়ে, যার বিয়ে সেভেন্থ প্রিন্স ও সোয়ানজিয়া আর্মির জেনারেল নান হাংয়ের সাথে হতে চলেছে। তখন সেখানে চিয়ানিও আর্মির জুনিয়র জেনারেল চু গুইহং আসে আর বলে নান হাংকে হত্যা করে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে আর সং ইমাংকে উদ্ধার করে নিয়ে যাবে। ইমাং তখন চু গুইহংকে তার বিয়েতে বাধা সৃষ্টি করতে বারণ করে, কারণ সে তার ইচ্ছেতে নানহাংকে বিয়ে করছে। এটা দেখে নানহাং বলে, বিয়ের দিন তুমি একজন দেশদ্রোহীর সাথে ফ্লার্ট করছো। ইমাং বলে, নানহাং আমি শুধু তোমাকে ভালোবাসি। এতে নানহাং বলে, তাহলে সেটা আমাকে প্রমাণ দাও। তখন ইমাং তার ভালোবাসা প্রমাণ করার জন্য চু গুইহং এর পেটে তলোয়ার ঢুকিয়ে দেয় এবং তার কাছে ক্ষমা চায় আর প্রমিস করে যে পরবর্তী জন্মে এর প্রতিদান দিবে। তারপর নানহাংও ইমাং এর পেটে তলোয়ার ঢুকিয়ে দেয় আর বলে, তুমি না বলেছিলে যে তুমি আমার জন্য সবকিছু করতে পারবে? তখন চু গুইহংও নানহাং এর পেটে তলোয়ার ঢুকিয়ে দেয় আর বলে, ইমাংকে কেউ কষ্ট দিলে তাদের মরতে হবে। ভাই, লাভ ট্রায়াঙ্গেল তো অনেক দেখছেন, কিন্তু ডেথ ট্রায়াঙ্গেল কি কখনো দেখছেন? আমি ওই প্রথম ডেথ ট্রায়াঙ্গেল দেখলাম। যাই হোক, তারপর প্রবল এক হাওয়ায় তারা তিনজন অনেক দ্রুত ঘুরতে থাকে। ঠিক সেই মুহূর্তে একটি ফোন বেজে ওঠে আর সিন এখানেই কাট হয়ে যায়। এরপর আমাদের এ ড্রিম অফ চিংনিং ড্রামার প্রোডাকশন মিটিং দেখানো হয়। তখন একজন এজেন্ট ড্রামার এই সিন আর স্ক্রিপ্টের নিন্দা করতে থাকে, কারণ মেন লিড নানহাংকে বোকা আর দুর্বলভাবে তৈরি করা হয়েছে। নানহাং চরিত্রে অভিনয় করবে নানফাং। এরা হচ্ছে আমাদের ড্রামার মেইন লিড। নানফাং অনেক জনপ্রিয় একজন অভিনেতা। অন্যদিকে সং ইমাং চরিত্রে অভিনয় করবে সং শাওইউ। সে ছোটখাটো একজন অভিনেত্রী। এই প্রথম বড় একটি ড্রামায় একজন বড় অভিনেতার সাথে কাজ করার সুযোগ পেয়েছে। নানফাং এর এজেন্ট তখন স্ক্রিপ্টে কিছু পরিবর্তনের কথা বলেন, যেমন সব ধরনের সমস্যা মেইন লিড সামাল দিবে। আরো বিভিন্ন খুঁত ধরতে থাকে। এতে প্রোডাকশন টিম স্ক্রিপ্ট সংশোধন করতে রাজি হয়ে যায়। এই পুরোটা সময় নানফাং কোনো কথা বলেনি, পুরোই নিজের অ্যাটিটিউড নিয়ে বসেছিল। মিটিং শেষে যাওয়ার সময় সং শাওইউর দিকে এক পলক তাকায়। নানফাং কোম্পানি থেকে বাইরে বের হলে তার ফ্যানরা তাকে ঘিরে ধরে। এটা দেখে শাওইউ বলে, জনপ্রিয় হলে কত সুবিধা আছে, তাই না? তখন শাওইউ এর এজেন্ট তাকে মনে করিয়ে দেয় সময় মতো শুটিং সেটে থাকার জন্য। এজেন্ট শাওইউর জন্য অনেকগুলো কাজ জোগাড় করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়। আর অন্য সব অ্যাক্ট্রেস এই ড্রামার চরিত্রে অভিনয়ের জন্য রাজি হয়নি, তাই শাওইউ এই চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছে। শাওইউ বাড়িতে বসে ড্রামার স্ক্রিপ্ট পড়তে থাকে আর বলতে থাকে, এরকম ক্রিঞ্জ ড্রামা কে দেখবে? কারণ ড্রামাতে নারী চরিত্রকে খুবই দুর্বল আর অসহায় বোকাভাবে দেখানো হয়েছে। এরপর ঝড় বৃষ্টি শুরু হয়। শাওইউ জানালা আটকাতে গেলে সে বুঝতে পারে যে সে নড়তে পারছে না আর পড়ে গিয়ে টাইম ট্রাভেল করে ড্রামার স্ক্রিপ্টের মধ্যে চলে আসে। শাওইউ চোখ খুলে নিজেকে অচেনা একটি জায়গায় আবিষ্কার করে। তারপর এদিক সেদিক হাঁটাহাঁটি করে মনে করে হয়তো সে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে ড্রামার সেটে চলে এসেছে। এরপর তার সাথে ধাক্কা লেগে একটি বক্সের ঢাকনা পড়ে যায় আর এত সব অলংকার স্বর্ণমুদ্রা দেখে শাওইউ তো অনেক খুশি হয়ে যায়। এরপর সেখানে কিছু মেয়েরা আসে আর তাকে সম্বোধন করে। এতে শাওইউ জিজ্ঞাসা করে, আমি কে? জিশিয়া ইংচিউকে বলে ডাক্তার ডেকে আনতে। ইংচিউ নামটি শুনে শাওইউ এর মনে পড়ে স্ক্রিপ্টে একজন মেয়েদের নাম ছিল ইংচিউ। একজন মেয়েড বলে, এটা হচ্ছে সং ম্যানশন, গুয়ানপিং এর ডিউক এবং যুদ্ধমন্ত্রী সং ইউদা এর বাড়ি, আর আপনি হচ্ছেন সং ইউদা এর বৈধ বড় মেয়ে। এটা শুনে শাওইউ বুঝতে পারে সে টাইম ট্রাভেল করে ড্রামার স্ক্রিপ্টের মধ্যে ঢুকে পড়েছে আর সং ইমাং চরিত্র হয়ে গিয়েছে। তার আরো মনে পড়ে স্ক্রিপ্টে লেখা ছিল ইমাং এর প্রথমে চু গুইহং এর সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ইমাং এর মাথা খারাপ হয়েছিল, যার জন্য চু গুইহংকে ছেড়ে নানহাংকে বিয়ে করেছিল। আমি এই ভুল করব না। ইমাং তখন তৈরি হয়ে পালকিতে চড়ে যাচ্ছিল। এরপর কিছু ডাকাত বিয়ের শোভাযাত্রার মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছিল। এতে পালকি বাহকরা ব্যালেন্স হারিয়ে ফেলে আর পালকির কাঠ ইমাংয়ের মাথায় পড়ে ইমাং মরে যায়। তখন ইমাং হঠাৎ করে চোখ খুলে নিজেকে তার বিয়ের দিন সং ম্যানশনে পায় আর বলতে থাকে, এটা তো স্ক্রিপ্টে ছিল না, আর আমি বাঁচলামই বা কি করে? তখন সেখানে মেয়েটরা এসে বলে, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, না হলে বিয়ের শোভাযাত্রায় দেরি হয়ে যাবে। প্রথমেই ইমাং পালকির কাঠটিকে শক্ত করে বেঁধে দেয় যাতে তার মাথায় না পড়ে। তখন কিছু বাচ্চারা শোভাযাত্রার সামনে দিয়ে দৌড়ে যায় আর হঠাৎ সৈন্যরা থেমে যাওয়ার কারণে পালকি বাহকরা আবারও ব্যালেন্স হারিয়ে ফেলে আর এতে ইমাং এর ঘাড় মটকে মরে যায়। ইমাং নিজেকে আবারও বিয়ের দিনে ফিরে পায় আর প্রথমে পুরো পালকিটিকে মোটা কাপড় দিয়ে মুড়ে দেয় যাতে তার ঘাড় না মটকায়। এবার বাচ্চাগুলো আর ডাকাতদের হাত থেকে বেঁচে গেল। পালকি চু ম্যানশনের সামনে এলে ইমাং পালকি থেকে নামার সময় পা পিছলে ঘাড় মটকে মরে যায় এবং আবারও বিয়ের দিনে ফিরে যাচ্ছে একটা টাইম লুপের মতো।
গাইস, আমার সাথে যদি এমনটা হতো তাহলে আমি বিয়েই করতাম না। আর সং ইমাং তো ঠিক করেছে যাই হয়ে যাক না কেন চু গুইহংকে বিয়ে করেই ছাড়বে। ব্যাক টু দ্য স্টোরি। ইমাং একটা বিপদ এড়িয়ে গেলেও কোনো না কোনো কারণে মরেই যাচ্ছে, যেমন কখনো জ্বলন্ত কাঠ কয়লা, কখনো মেনশনের সাইনবোর্ড, কখনো ফুলের অ্যালার্জি, কখনো মেয়ের ইমাংকে বাঁচাতে গিয়ে ধাক্কা দেওয়া, ফলের ওপর পিছলে পড়ে যাওয়া ইত্যাদি বাধা কাটিয়ে ফাইনালি চু ম্যানশনে প্রবেশ করে। তখন একজন মেয়ের দেওয়া ওয়েডিং ওয়াইন খেয়ে মরে যায়। আপনাদের সাথে যদি এমনটা হতো তাহলে আপনারা কি করতেন? কমেন্টে জানান। ইমাং চোখ খুলে দেখে সে তার রুমে শুয়ে আছে, কিন্তু রুমটা একটু অন্যরকম। এরপর বাইরে বেরিয়ে দেখে ম্যানশনে বিয়ের জন্য কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। মেয়েদের কাছ থেকে উইন্টার সিজনের কথা শুনে ইমাং বুঝতে পারে সে টাইম ট্রাভেল করে এবার বিয়ের 6 মাস আগে চলে এসেছে। ইমাং তো মহা খুশিতে নিজের জীবন উপভোগ করতে থাকে। এরপর একদিন ইমাং মেয়েদের তার আর চু গুইহং এর বিয়ের কথা জিজ্ঞাসা করে। মেয়েরা তখন ইমাংকে বলে নানহাং হাইওয়ানের জেনারেল পাং শিমিনকে বেটে হারিয়ে তার কাছ থেকে চু গুইহংকে ছাড়িয়ে আনে। এতে ইমাং বলে আমার বিয়ের সাথে নানহাং এর কি সম্পর্ক? জিশিয়া বলে আমি তো আপনার বিয়ের ব্যাপারে বলতে চাচ্ছিলাম, কিন্তু নানহাং এর ব্যাপারে কিভাবে বললাম, কেন বললাম তা আমি জানি না। এরপর বিয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে জিশিয়া নিজের অজান্তেই বলে ওঠে নানহাং সেদিন তার জীবনের সবচেয়ে বিপজ্জনক যুদ্ধ লড়েছিল। 3 দিন 3 রাত যুদ্ধ করে ফাং শিমিনকে মেরে ইউচং এর যুদ্ধ জয় করে। ইমাং হতাশ হয়ে বলে সত্যিই অসাধারণ। জিশিয়া আবারও বলে ইউচং যুদ্ধের পর নানহাং চু গুইহংকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছিল। ঠিক তখন নানহাং এর ভাই নানরুই এসে বাধা দেয়, সাথে এম্পারারের কাছ থেকে চু গুইহং এর কেস পুনরায় তদন্ত করার জন্য রাজ আদেশ নিয়ে আসে। আর এই আদেশটা নিয়ে যায় মিস্টার সং। এটা শুনে ইমাং চিন্তিত হয়ে পড়ে আর বলে ফিউচারে নান নামের সকল ব্যক্তিদের থেকে দূরে থাকবে। পরের সিনে নানহাংকে প্যালেসে দেখানো হয়। নানহাং এম্পারারকে অভিবাদন জানায়, কিন্তু তিনি কোনো উত্তর দেন না, এমনকি নানহাংকে উঠে দাঁড়াতেও বলেন না। কিছুক্ষণ পর তিনি বলেন তোমার নামে শত্রুদের সাথে হাত মেলানোর গুজব রয়েছে। এতে নানহাং তার নিজের পক্ষে যুক্তি দেয়। এম্পারার নানরুইকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। নানরুই একবার এম্পারারের পক্ষে তো আরেকবার নানহাং এর পক্ষে যুক্তি দেয়। এতে এম্পারার নানরুইয়ের প্রতি রাগ হয়ে বলে নানহাং হাঁটু গেড়ে বসে আছে ঠিকই, কিন্তু তোমার থেকে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। নানরুই নানহাং এর পাশে হাঁটু গেড়ে বসে বলে দেখো আমরা দুজন সমানই। এতে এম্পারার নানরুইকে উঠতে বলে আর নানহাংকে তার টাইগার স্কেপিং পেন্টিংটি সম্পন্ন করতে বলে চলে যায়। এম্পারার নানহাংকে এতটা অবহেলা ও ঘৃণা করেন কেন, আর নানরুইকেই বা এতটা ভালোবাসেন কেন, এর উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। মিস্টার সং এম্পারারের খুবই ভালো বন্ধু ও বিশ্বস্ত, তাই সং ইয়োদাকে নিজের দলে আনার জন্য নানহাং ইমাংকে পটানোর প্ল্যান বানায়, আর সেই মতো সং ম্যানশনে ফ্লাওয়ার ব্যাঙ্কুয়েটের ইনভিটেশনও পাঠিয়ে দেয়। এদিকে ইমাং নিজেকে বাঁচানোর জন্য স্ক্রিপ্টের 7টি আইকনিক সিন লিখে রাখে। ইমাং নানা বাহানা দিতে থাকে ফ্লাওয়ার ব্যাঙ্কুয়েটে না যাওয়ার জন্য, কারণ প্রথম আইকনিক সিনটা ফ্লাওয়ার ব্যাঙ্কুয়েট গার্ডেনেই হয়েছিল। কিন্তু মেয়েটা তাকে জোর জবরদস্তি করে রেডি করে ফ্লাওয়ার ব্যাঙ্কুয়েটে এক প্রকার ফেলে দিয়ে আসে। নানরুই ইমাং এর সৎ বোন সং ইতিং এর উপর ক্রাশ খায়। ইতিং অনেক গুণে পারদর্শী হওয়ায় সব ছেলেরাই তাকে পটানোর চেষ্টা করে, আর নানরুইও সেই কাজে লেগে যায়, কিন্তু ইতিং নানরুইকে রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। এরপর গার্ড এসে ইমাংকে নানহাং এর সাথে কথা বলার জন্য ডাকে। আইকনিক সিন যাতে না ঘটে সেজন্য ইমাং কলেজ ডিনের মেয়ে জিয়া রুরু এর সাথে এক প্রকার ঝগড়া শুরু করে দেয়, কিন্তু এতেও কাজ হয় না। ইমাং জিয়া রুরুকে ইচ্ছে করে ধাক্কা দেয়। এরপর জিয়া রুরু চলে যেতে নিলে ইমাং তার হাত ধরে আর বলে তোমার কি আমাকে মারতে ইচ্ছা করছে না? জিয়া রুরু ইমাং এর হাত ছাড়া দিয়ে সরিয়ে নেয়, এতে ইমাং ব্রিজ থেকে পড়ে যায়।